নমস্কার, সিটিভিএন পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় নিউমোনিয়া। এই নিউমোনিয়া কি, কেন হয়, তার সংক্রমণ কি কি রয়েছে, তার লক্ষণ কি কি রয়েছে, কি কি চিকিৎসা, সেই সমস্তটাই নিয়ে আজকে আমাদের পডকাস্টে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস ডক্টর প্রসেনজিৎ সরকার। নমস্কার। অনেক স্বাগত স্যার। প্রথমেই প্রশ্নটা একদম খুব ইজি, নিউমোনিয়া এটা বিষয়টি কি? দেখো, বেশি নিউমোনিয়া এবং ফুসফুসের সংক্রমণ এই নিয়ে লোকের মধ্যে একটা খুব দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। বেসিক্যালি নিউমোনিয়া জিনিসটা হলো আমাদের লাংসের লাস্ট ইউনিট, যেখানে গ্যাস এক্সচেঞ্জ হয় বা বায়ুথলি বা আমরা অ্যালভিওলাস বলে থাকি। সেখানে প্রথমে হাওয়ার বদলে জল, প্রথমে জলীয় পদার্থ, তারপরে সেটা পুঁজের মতো একটা পদার্থ, তারপর সেটা চিজের মতো একটা পদার্থ, তারপর সিমেন্টের মতো হয়ে যাওয়া। তার মানে এই বায়ুতলিটা রিপ্লেসড হয়ে যাচ্ছে ইনফেক্টেড মেটেরিয়াল দিয়ে। আর এটা হচ্ছে বলে শরীরের বিভিন্ন জায়গায় ইনফ্লামেটরি রেসপন্স হচ্ছে, জ্বর আসছে, কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এবং অবশ্যই এক্সরেতে বা সিটি স্ক্যানে আমরা কালোর বদলে সাদা ছোপ দেখতে পাচ্ছি। এটাই হলো এক কথায় নিউমোনিয়া। বেশ, তাহলে এই যে সিমটমসগুলো আপনি বললেন, জ্বর, সর্দি, কাশি, এইগুলো থাকবে। আমি যখন চিকিৎসকের কাছে যাব তখন কোন কোন টেস্ট করানো হয় যেখান থেকে বোঝা যায় যে এটা নিউমোনিয়া? দেখো, নিউমোনিয়া সত্যি কথা বলতে প্রথম যেটা, সেটা হলো ক্লিনিক্যাল সিমটমস খুব ইম্পর্টেন্ট। এক নম্বর হলো তার শ্বাসকষ্ট হচ্ছে কি না, হলে তার রেসপিরেটরি রেট বা শ্বাস নেওয়ার ধরনটা কত হারে হচ্ছে, এবং তার কাশির মাত্রা কীরকম। সবথেকে ইম্পর্ট্যান্ট হলো যে কফ যদি বেরোয় তাহলে কফের কালার, কনসিস্টেন্সি এবং ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে কিনা, কালারটা সাদা থেকে হলুদ বা গ্রিন হচ্ছে কিনা, কনসিস্টেন্সিটা একদম জলীয় থেকে থিক বা টেনাশিয়াস হচ্ছে কিনা, ফ্রিকোয়েন্সিটা আগের থেকে বাড়ছে কিনা। যদি এটা হচ্ছে তার মানে ডেফিনেটলি যাই ইনফেকশন হয়েছিল সেটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল চেঞ্জেস হচ্ছে, ইনফেক্টেড মেটেরিয়াল তৈরি হচ্ছে বডিতে। এর সাথে ইম্পর্ট্যান্ট হলো হাই গ্রেড ফিভার, এবং তার সাথে যদি তার খুব টায়ার্ডনেস হয় এবং যদি অসংলগ্নতা হয়, কথাবার্তার মধ্যে কনফিউশন ডেভেলপ করে, বা তার একবারে খাওয়া দাওয়ার ইচ্ছে নেই, খুব নেতিয়ে পড়েছে, তাহলে আমাদের প্রাথমিকভাবে ভাবতে হবে নিউমোনিয়া। নিউমোনিয়া হলে প্রাথমিক পরীক্ষার মধ্যে আমাদের রুটিন ব্লাড টেস্টিং, ডাব্লিউবিসি কাউন্ট, সিআরপি, সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, ক্রিয়েটিন, এলএফটি এগুলো করতে হবে। এবং অবশ্যই আজকের দিনে দাঁড়িয়েও একটি চেস্ট এক্স রে করতে হবে, যেটা আমাদের প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানদেরও ভীষণভাবে আমাদের এই জিনিসটা গুরুত্ব দিতে হবে। অনেক ক্ষেত্রেই আমরা চেস্ট ইনফেকশনকে একটা সামান্য টেস্ট, চেস্ট এক্স রে, সেটাও করে উঠি না, যেটা করলে হয়তো নিউমোনিয়াকে আইডেন্টিফাই করা সম্ভব হয়। বেশ, এই যে নিউমোনিয়া, এতে সব থেকে বেশি সংক্রমণ কাদের হতে পারে? সাধারণভাবে নিউমোনিয়া আমাদের সব থেকে কম ছোট বয়সের শিশু, লেস দ্যান 2 ইয়ার্স বা ইকুয়াল টু 2 ইয়ার্স বয়স যাদের, এবং 65 বছরের ঊর্ধ্বে যারা বা ইকুয়াল টু 65 বছর, তাদের ক্ষেত্রে সম্ভাবনা সব থেকে বেশি। তবে এর মাঝের এজ গ্রুপের মধ্যেও যদি কারুর ব্যাকগ্রাউন্ড ডিজিজ থাকে, যার জন্য তার ইমিউনো কম্প্রোমাইজ স্টেট তৈরি হচ্ছে, লাইকলি কোনো করোনারি আর্টারি ডিজিজ বা হার্ট ফেলিওর বা সিকেডি বা কিডনি ডিজিজ বা লিভার ডিজিজ, এর সাথে ক্যান্সার, কেমোথেরাপিউটিক্স চলছে, এইচআইভি এইডস হয়ে আছে, বা তার এমন কোনো ওষুধ চলে যার জন্য সে ইমিউনো কম্প্রোমাইজড হয়ে আছে, এই ধরনের ক্ষেত্রে, এবং যার এক্সিস্টিং লাং ডিজিজ আছে, সিওপিডি, অ্যাজমা বা সিস্টিক ফাইব্রোসিস, তাদের ক্ষেত্রে অবশ্যই চান্স অফ নিউমোনিয়া ইজ ভেরি হাই। বেশ, তাহলে আমরা এইটুকু তো বোঝা গেল যে কাদের কাদের মধ্যে এটা সব থেকে বেশি হয়। যখন একটা প্রাথমিক চিকিৎসা হলো, সেই প্রাথমিক চিকিৎসা যখন ডাক্তার দেবেন, সেই ট্রিটমেন্ট পদ্ধতিটা ঠিক কীরকম? সাধারণভাবে প্রথম যখন একটি মানুষ ডাক্তারের কাছে যাবে, সে আইডেন্টিফাই করতে পারবেন যে এটা নিউমোনিয়ার সিমটমস, বা নিউমোনিয়া কোনো ইমেজিংয়ের মাধ্যমে, চেস্ট এক্সরের মাধ্যমে সেটা প্রমাণিত হলো। যদিও আজকে নতুন গাইডলাইন এটিএস বা আমেরিকান থোরাসিক সোসাইটির 2025-এর গাইডলাইন 2019-এর সাথে একটু ডিফার করছে। এখন চেস্ট এক্সের বদলে যদি কেউ পারদর্শী হয় তাহলে লাং আল্ট্রাসাউন্ড করে আর্লি পিক আপ করতে বলা হচ্ছে। এই ধরনের ক্ষেত্রে প্রথম আইডেন্টিফাইড হলে ফার্স্ট যেটা করণীয়, আমরা আগেও করতাম, সেটা হলো অ্যান্টিবায়োটিক দেওয়া। এখানে একটু ডিফার করছে আমাদের রিসেন্ট গাইডলাইন এটিএসের 2025-এর গাইডলাইন। এখানে বলা হচ্ছে যদি ভাইরাল নিউমোনিয়া আমরা প্রমাণ করতে পারি, সেখানে আমরা
ন্যাজোফ্যারিঞ্জিয়াল বা ওরোফ্যারিঞ্জিয়াল সোয়াব পাঠিয়ে আমরা সেখানে ইনফ্লুয়েঞ্জা এ বি বা রেসপিরেটরি সেন্সিটিয়াল ভাইরাস কিছু আছে কিনা সেটা আমরা প্রমাণ করতে পারি, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দেব না, এটা প্রাইমারি। যদি আমরা অ্যান্টিবায়োটিক দিই সেক্ষেত্রেও ডোজটা মানে ডিউরেশনটা শর্ট করতে হবে, 3 to 5 days, 5 ডেজের বেশি নয়। এবং প্রাথমিকভাবে অ্যামক্সিসিলিন আমাদের ব্যবহার করার কথা, সেখানে ক্ল্যাভুলিনিক অ্যাসিডও যদি ব্যবহার করতে হয়, মানে যেটা আমরা কমনলি খেয়ে থাকি ক্ল্যাভাম বা অগমেন্টিন, সেখানেও আমাদেরকে ভাবতে হবে যে আমরা বিএলআই এই বিটা ল্যাকটামেজ ইনহিবিটর যে ব্যবহার করব, কেন ব্যবহার করব, এবং আমাদের অন্যান্য ওষুধ যেগুলো কমনলি অ্যাজিথ্রাল বা ক্লারিথোমাইসিন এগুলো ব্যবহার হয়ে থাকে, সেগুলো ব্যবহার করার আগেও আমাদেরকে জাস্টিফাই করতে হবে যে সেকেন্ড একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো কোনো অর্গানিজম আমি সাসপেক্ট করছি কিনা। তাহলে প্রাথমিকভাবে আমাদেরকে এই অ্যান্টিবায়োটিক দেওয়া এবং তার হাইড্রেশন মেনটেন করা, যদি শ্বাসকষ্ট হয় তার জন্য ব্রঙ্কোস্প্যাস্টিক যদি ডিসঅর্ডার থাকে তার মতো নেবুলাইজেশন বা ইনহেলার দেওয়া, এবং যেটা রিসেন্ট গাইডলাইন বলছে যদি দরকার হয় বা সিভিয়ার নিউমোনিয়া আমরা কমিউনিটি থেকেই হয়েছে বলে সাসপেক্ট করি, সেখানেও স্টেরয়েড দেওয়ার ক্ষেত্রে দ্বিধা করা যাবে না। বেশ, তাহলে কোন পর্যায়ে গিয়ে আপনারা এটা ডিসাইড করবেন যে কোনো রোগীকে এবার হসপিটালাইজ করা উচিত? এটা খুব সহজ, যেহেতু আমি অ্যাডাল্ট ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড ইনফেকশাস ডিজিজ ডিল করি, তাই বড়দের ক্ষেত্রটাই প্রথম আলোচনা করছি, কারণ ছোটোদেরটা আমার ডোমেনে পড়ে না। বড়দের ক্ষেত্রে একটা খুব সুন্দর নেমনিক আছে যেটাকে কার্ভ 65 বলা হয়, CURB, কার্ভ, C ফর কনফিউশন। যদি তার জ্ঞানের মাত্রাটা একটু অসংলগ্ন হয়, সে স্থানকাল পাত্র ঠিকমতো বলতে না পারে, যদি তার ইউরিয়া লেভেল ব্লাডে 39.2 মিলিগ্রাম পার ডিএল এর বেশি হয় বা 7 মিলিমোলের বেশি হয়, এবং তার রেসপিরেটরি রেট যদি 30 বা তার বেশি হয়, এবং যদি ব্লাড প্রেশার 90/60 নিচে থাকে, তাহলে তাকে বলা হয়, এবং বয়স যদি 65 বা তার ঊর্ধ্বে হয়, তাহলে তাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করতে হবে। এছাড়াও যদি অক্সিজেন স্যাচুরেশন কম হয় বা পেশেন্ট একদম খাওয়া দাওয়া না করতে পারে বা নেতিয়ে পড়ে, তাহলে তাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করতে হবে। এক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কতটা থাকে? নিউমোনিয়ার রিস্ক ফ্যাক্টর শোনার আগে মনকে শক্ত করতে হবে, কারণ এটা আপ টু মৃত্যু। বেসিক্যালি নিউমোনিয়া যদি সময় মতো চিকিৎসা করা হয়, তাহলে যেভাবে সুন্দর এবং দ্রুততার সাথে তার রিকভারি হয়, সেটাই যদি ডিলেড হয়, প্রেজেন্টেশন ডিলেড ট্রিটমেন্ট মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিমাইক্রোবিয়ালস, সবসময় যে সেটা অ্যান্টিবায়োটিক্সই হবে এরম নয়, অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিভাইরালও হতে পারে। যদি সেটা সময় মতো শুরু হয়ে থাকে, তাহলে অবশ্যই খুব ভালো রিকভারি এখানে হয়, এবং সত্যিই সেক্ষেত্রে বড় কিছু সমস্যার সম্মুখীন হতে হয় না। আদারওয়াইজ হসপিটালে ভর্তি, তারপরে বিভিন্ন ধরনের পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, কখনো বাইপ্যাপ, সিপ্যাপ বা HFNO, এবং আলটিমেটলি ভেন্টিলেটারে সাপোর্ট লাগা, এছাড়াও সেপ্টিসেমিয়ায় পর্যবসিত হওয়া, হাই এন্ড অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল এগুলোর ব্যবহার হওয়া, এবং নানা ধরনের জটিলতার মধ্যে দিয়ে মানুষকে যেতে হয়, এবং ভীষণভাবে তার নিউট্রিশনাল স্ট্যাটাসও ডাউন হয়, তাকে মানে পুনরুজ্জীবিত হতে অনেকটা সময় লেগে যায়। এক্ষেত্রে ধরুন আমার বাড়ির কারো নিউমোনিয়া হয়েছে আর আমি তাকে সেবা করছি, তাকে সেই পরিমাণ সেবাটা দেওয়া হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে কি ছোঁয়াচে এই রোগটা ছড়ানোর কোনো বিষয় থাকে? ছোঁয়াচে, সত্যি কথা এই কথাটা নিউমোনিয়াতে বলা এক কথায়, আমরা ছোঁয়াচে বলতে যা বুঝি যে একটা কারু মেজলস হয়েছে, চিকেন পক্স হয়েছে, পাশে গিয়ে বসলাম হয়ে গেল, ব্যাপারটা ঠিক সেরকম নয়। এখানে ছোঁয়াচে কথার অর্থ হলো যে যদি সেই অরিজিন মানে তার কি ধরনের মাইক্রোবিয়ালসের জন্য হচ্ছে সেটা আগে বুঝতে হবে। ভাইরাল হলে যেরকম আমাদের সিজন কাফিংয়ের মাধ্যমে হয়, সেভাবে সেটা ছড়াতে পারে, এবং ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার ক্ষেত্রেও মেন যেটা কন্টামিনেশন বা ছড়ানোর রুট, সেটা হলো আমাদের হাতের টাচ, মানে আমি একজনকে কেয়ার করছি, সেখান থেকে আমি তাকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে অন্য একজন হয়তো বাড়ির ছোট সদস্য বা আরও এল্ডারলি সদস্য, তার সাথে আমি বা তাকে আমি কেয়ার দিচ্ছি বা তাকে খাবার দিচ্ছি, তার শুশ্রূষা করছি, সেখানে এটা ছড়ানোর হার খুব বেশি। এবং এই কন্টামিনেশন হ্যান্ড ওয়াশের মাধ্যমে আমরা অনেকটা প্রতিহত করতে পারি, যেটা WHO বারবার বলে এসছে। এখন বিভিন্ন হসপিটালে গেলে তাই লোকে দেখতে পায় যে মাইক্রো শিল্ড বা এই ধরনের অ্যালকোহল বেসড হ্যান্ড রাব থাকে। বাড়িতে যদি সম্ভব না হয়, অ্যাটলিস্ট যদি সোপ ওয়াটার দিয়ে ভালো করে হাত ধোয়া হয়, যে পেশেন্ট তাকে টাচ করার পর
তাহলে এটা ছড়ানোর হার অত্যন্ত কম। তবে মোটামুটিভাবে বলা যেতে পারে আমরা যেটা কন্টাজিয়াস বলতে সাধারণভাবে বলে থাকি, এটা সেরকম নয় যে পাশে বসে কথা বললাম আর সাথে সাথে হয়ে গেল। একদমই, আমি একদম খুব ছোট্ট করে 2-3 লাইনেই জানতে চাইবো যে এই যে নিউমোনিয়া, এটা কি পুরোপুরি সেরে যাওয়া সম্ভব? নিউমোনিয়া অ্যাকচুয়ালি অল আর নান ল। আমি সকলকে বলি নিউমোনিয়াতে আইদার ইনফেকশন সম্পূর্ণ সুস্থ হবে এবং পেশেন্ট একদম সুস্থভাবে তার জীবনযাত্রা চালাবে, এবং যদি ইনফেকশন সেটেল না করে তাহলে তার মৃত্যু। এখানে কোনো মাঝামাঝি নেই। কাজেই 100% কিওর ইজ পসিবল। অবভিয়াসলি সেটা কীরম সময় প্রেজেন্ট করছে, কী ধরনের অর্গানিজম, তার কি রিস্ক ফ্যাক্টর, তার উপর ডিপেন্ড করবে। তবে ডেফিনেটলি সুচিকিৎসা ব্যবস্থার মাধ্যমে ভালোভাবে সম্পূর্ণ সেরে উঠে জীবনযাত্রা মেনটেন করা সম্ভব। একদমই। তাহলে ডক্টর যেমনটা বললেন যে নিউমোনিয়া হলেও ভয় পাওয়ার কিছু নেই, একদম সুচিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠা সম্ভব। আর এর মাধ্যমে আপনারা এই বিষয় সম্পর্কে অনেকটাই অবগত হতে পারলেন। আজকের জন্য এই পর্যন্তই। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।